সবুজে ঘেরা সহজ জীবন, নদীর কলকল সুর, প্রত্যাশার আরেক নাম প্রিয় রাজীবপুর। শুভ সন্ধ্যা। রাজীবপুর নিউজের বিশেষ আয়োজন আগামী রাজীবপুর অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বটি একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে তারুণ্যের চোখে আগামী রাজীবপুর। আমি সাকিব মাহমুদ সজীব রাজীবপুর নিউজ প্ল্যাটফর্মে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকের আলোচনায় অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজীবপুর উপজেলা বিএনপির সদস্য ও কোদালকাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব আমিনুর রহমান। আসসালামু আলাইকুম। হ্যালো। এছাড়াও অতিথি হিসাবে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজীবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। আমাদের সাথে আরো যুক্ত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজীবপুর উপজেলা শাখার সভাপতি জনাব মুফতি আল আমিন খালিদি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি রাজীবপুর নিউজের পর্দায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজীবপুর নামটি শুনলেই মনে পড়ে নদী ভাঙন, সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনপদের সাধারণ মানুষের সাহসিকতার গল্প ও পরিবর্তনের অবিচল মনোবল। কিন্তু তারুণ্যের চোখে রাজীবপুর কেমন? আগামীর সম্ভাবনা, সংকট ও নেতৃত্বের প্রস্তুতি নিয়ে আলোচনায় আমাদের আজকের বিষয়বস্তু। আমি আর কথা না বাড়িয়ে আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব আমিনুর রহমান স্যারের কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আশা করি অনেক ভালো আছেন। আমার হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আজকের প্রথম রাখছি রাজীবপুরের শিক্ষার মান উন্নয়ন, মাদক নিরাময় ও তরুণদের উন্নয়নে আপনার দলের ভীষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের চোখে আগামী রাজীবপুর সঞ্চালনায় সাকিব মাহমুদ সজীব। আমার সাথে আলোচনায় আছেন মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চররাজীবপুর উপজেলা শাখা। আরও আছেন মুফতি মোহাম্মদ আল আমিন, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজীবপুর উপজেলা শাখা। আগামী রাজীবপুর লাইভ অনুষ্ঠানটি দেশ ও বিদেশ থেকে যেনারা সংযুক্ত হয়েছেন এবং পরে যারা দেখবেন সবার প্রতি রইল তারুণ্যের লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। তরুণরাই পারে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে উচ্চ শিখরে আসীন করতে। ধন্যবাদ সঞ্চালন ভাইকে। স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। ওনার কথা বলবেন না, আমাকে কি বলতে বলে শুনে গেল না। নেট খুব খারাপ। হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি, আপনি কাইন্ডলি কন্টিনিউ করবেন। নেটের সমস্যার কারণে ভালোভাবে কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন। হ্যালো। স্যার, নেটের লাইটে সাউন্ডে ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তরুণদের নিয়েই ভাবনা সবচেয়ে বেশি। আমাদের 2023 সালে 13 জুলাই 31 দফা প্রস্তাবনা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের। সেখানে 23 নং দফায় আমাদের স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন জনাব তারেক রহমান। সেটা হলো তরুণদের কর্মসংস্থানের অগ্রাধিকার, যুব নীতিমালা প্রণয়ন এবং বেকার ভাতা প্রণয়ন। এটি একটি যুগ উপযোগী একটি সিদ্ধান্ত তিনি 23 সালেই এটা দিয়েছিলেন। আসলে
যুবকরাই পারে সকল উন্নয়নের মূল চাবিকাঠি। বিএনপির আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের প্রতিটি কমিটিতে তরুণরা যাতে অগ্রাধিকার পায় সে ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে আমি তরুণদেরকে নিয়ে বিভিন্ন রাস্তাঘাট মেরামত, আমাদের দলের বিভিন্ন তরুণ ছেলেদেরকে নিয়ে আপনারা দেখেছেন আমি রাজীবপুরের বিভিন্ন জায়গায় প্রায় ৮০টির উপরে বাসের ব্রিজ দিয়েছি। চরাঞ্চলে মানুষ যাতে যাতায়াত সুবিধাজনকভাবে করতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকেই দেখেছেন, অর্থাৎ দেশবাসী অনেকেই পেপার পত্রিকাও দেখেছেন আমি তরুণদেরকে সাথে নিয়ে চরাঞ্চলে কাশিয়া বিছিয়ে দিয়ে রাস্তা করে দিয়েছি। আপনারা আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা সেটা হলো নদী ভাঙ্গন। সেই নদী ভাঙ্গনের বিষয়ে তরুণদেরকে একত্রভুক্ত করে এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আমরা নদী ভাঙ্গন রোধে বাঁশের পাইলিং দিয়েছি। আপনারা তরুণদের সাথে নিয়ে আমরা মানববন্ধন করেছি নদী ভাঙ্গন রোধে। এটি আমাদের তরুণদের নিয়ে আমাদের অনেক ভাবনা রয়েছে। দলের প্রতিটি ক্ষেত্রেই আমাদের তরুণদের অংশগ্রহণ রয়েছে। তরুণরা যাতে আগামীতে তাদের জ্ঞান মেধা বিকশিত করতে পারে সেক্ষেত্রে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা যুগোপযোগী আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের রাজীবপুরের তরুণদেরকে আমরা সাথে নিয়ে মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রকার সেমিনার করি যাতে বিভিন্ন প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে তারা যাতে বিরত থাকে। মদ, গাঁজা, তারপর সবচেয়ে বড় ভয়াবহ হলো এখন সেটা হলো ইয়াবা। সেদিকে যাতে তরুণরা না ঝুঁকে যায় সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগেও আমাদের ৩১ দফা নিয়ে একটি কর্মশালা হয়েছে। সেই কর্মশালাতেই আমাদের ৩১ দফা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে তরুণদেরও অগ্রাধিকার ছিল। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। স্যার আমাদের স্পেসিফিক আরেকটি কোশ্চেন ছিল যেটি হচ্ছে রাজীবপুরের শিক্ষার মান উন্নয়নে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? হ্যাঁ, শিক্ষার মান উন্নয়নে আমাদের ৩১ দফাতে কিন্তু স্পষ্ট ২৫ নম্বর দফায় আছে যে আমরা চাহিদা ভিত্তিক চাহিদা অনুযায়ী জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে এবং সেই শিক্ষাটা হতে হবে বাস্তবমুখী এবং শিক্ষা অর্জনের ফলে পরে যাতে বেকারত্বে ভুগতে না হয় সেজন্যই আমরা আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ইনশাল্লাহ আমরা শিক্ষা ক্ষেত্রে আমাদের যে ২৫ নং দফায় উল্লেখ রয়েছে যে সেটা যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটা হবে কর্মমুখী, যে কারিগরি শিক্ষা থেকে শুরু করে যে শিক্ষার মাধ্যমে দেশ ও বিদেশে শিক্ষা অর্জনের ফলে যাতে কর্মসংস্থান হয় সেই দিকে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। স্যার আশা করি আপনাদের মাধ্যমে রাজীবপুরের শিক্ষা ব্যবস্থা আরো অনেক দূরে এগিয়ে যাবে, কারণ এটি হচ্ছে খুবই দুঃখজনক একটি বিষয়। বলতে হচ্ছে যে অন্যান্য উপজেলার তুলনায় আমাদের রাজীবপুরের শিক্ষা ব্যবস্থা একটু দুর্বল। তো আমরা চাই যারা হচ্ছে রাজীবপুরে
আমাদের এই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন, তারা এই বিষয়ে খুব আন্তরিকভাবে কাজ করে যাবেন এবং আমাদের রাজীবপুরের শিক্ষা সেক্টরটাকে আরো উন্নয়নে আপনারা কাজ করবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি আনিসুর রহমান ভাইয়ের কাছে। ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি। ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, রাজীবপুরের উন্নয়নে আগামীর 5 বছরের চিত্র কেমন হওয়া উচিত, বা আগামী 5 বছরে আপনি রাজীবপুরকে কোন জায়গাটাতে দেখতে চান? আসলে অর্থাৎ আমি আমি বুঝতে চাচ্ছি যে রাজীবপুরের উন্নয়নে আসলে আমাদের কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত এবং কোন কোন না বুঝছি, জায়গাগুলো। কিন্তু আমাকে যে প্রশ্নগুলো দেওয়া হয় আমি চাচ্ছি সেই প্রশ্নগুলোর ধারাবাহিক মানে মূল্যায়ন করলে ভালো হতো না? আচ্ছা, রাজীবপুর নিয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের সাথে শেয়ার করলে খুশি হব ভাই। না, ওইটাই আমি বলতেছিলাম যে ধারাবাহিক ভাবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, ধারাবাহিক আনিসুর রহমান ভাই শুনতে পারছি। শুনতে পাচ্ছেন? জি, আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। জি জি, আমি রাজীবপুর নিউজের বিশেষ আয়োজন আগামীর ভবিষ্যৎ বা আগামী তরুণদের আগামী ভবিষ্যৎ নিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান। এই লাইভ অনুষ্ঠানে যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন এবং যারা আয়োজন করছেন সকলকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 24-এর ছাত্র আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন সুষ্ঠুভাবে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই তরুণ। তরুণদের মাধ্যমে মেধা, মান এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমি মনে করি। রাজীবপুরের তরুণেরা প্রাকৃতিক পরিবেশে দুর্যোগ মোকাবেলা করে কষ্ট সহিষ্ণুতার মাধ্যমে তিল তিল করে বেড়ে উঠেছে। আমাদের অঞ্চলের তরুণদের আদর্শ, সুশিক্ষা সবচাইতে বড় শক্তি। এ সুশিক্ষা ও সহজ সরলতা তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনা বলে আমি মনে করি। যদি আমাদের এলাকার তরুণেরা বা রাজীবপুরের তরুণেরা যতটুকু জ্ঞান অর্জন করেছে, তারা যেহেতু ম্যাক্সিমামই কৃষি পরিবারের সন্তান, তারা যদি তাদের সঠিক জ্ঞান মূল্যায়ন করে, সেই যে জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করে, তাহলে আমাদের রাজীবপুরের ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দেশের আর দরিদ্র উপজেলায় থাকবো না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমি চাচ্ছিলাম, হ্যালো, শুনতে পারছেন? হ্যালো ভাই আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করবেন। হ্যালো, শুনতে পারছেন? জি আমরা শুনতে পাচ্ছি। আমি কি ধারাবাহিকভাবে আমার উপস্থাপন করে যাব, না আপনার প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দেব? আমাকে যেভাবে আপনি আমাকে ধারাবাহিকভাবে প্রশ্ন করুন প্লিজ। আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে রাজীবপুরের উন্নয়ন গুলো কোন কোন সেক্টরে উন্নয়ন করলে আসলে আমাদের রাজীবপুরটি আরো সুন্দর হবে এবং আরো সমৃদ্ধির পথে এগোবে। আমি আপনার কাছে এই প্রশ্নটি রেখেছিলাম এবং বা আপনার
আপনার দৃষ্টিকোণ থেকে কোন কোন জায়গাগুলোতে আমাদের উন্নয়ন করা দরকার? না, রাজীবপুরে তো অনেক জায়গা আছে, কিন্তু আপনারা যেহেতু প্রশ্ন দিয়েছিলেন, আমি মনে করি যে প্রতিটা সেক্টর ভিত্তিক যদি প্রশ্ন করেন তাহলে আমার উত্তর দেওয়া সহজ হবে এবং জনগণকে বোঝানোও সহজ হবে। আর আপনি লেকচার দিয়ে 2-4 মিনিট বলে চলে গেলাম, এটা তো কেমন হয় আমার, এই জন্য। 2 নাম্বার প্রশ্নটা কি ছিল আপনি বলতে পারবেন? আচ্ছা, আমরা খুবই দুঃখিত। আমরা পরবর্তী আলামিন খালেদি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ভাই, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে, তরুণদের মূল্যবোধ ও শৃঙ্খলা তৈরিতে আপনার দলের পদক্ষেপ ও সংকট সম্পর্কে জানতে চাচ্ছি। দুঃখিত, নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে হয়তো খালেদি ভাইকে আমরা কানেক্ট করতে পারছি না। আমি আবারও চলে যাচ্ছি আমিনুর রহমান স্যারের কাছে। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত শুনতে হওয়ার পাচ্ছি, জন্য। বলেন। জি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ। স্যার হ্যাঁ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে রাজীবপুরের জি, উন্নয়নে বা রাজীবপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের কোন কোন বিষয়গুলোতে আসলে দৃষ্টিপাত করা দরকার? যে এই সেক্টরগুলোতে আমরা উন্নয়ন করতে পারলে আমাদের হ্যাঁ, রাজীবপুর আরো সুন্দর হবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি প্রতিটা অঞ্চল মোটামুটি ঘুরে দেখেছি। আমাদের কৃষিক্ষেত্রে আরো আধুনিকতার প্রয়োজন। আমি দেখতে পাচ্ছি আসলে উন্নত জাতের আহ, উন্নত জাতের বীজ আমরা পর্যাপ্ত পাচ্ছি না। উন্নত জাতের বীজ পর্যাপ্ত না পাওয়ার কারণে অনেক কৃষকরাই ভালো জাতের বীজ তারা চাষ করতে পারতেছে না। এ কারণে ফলন অনেক কমে যাচ্ছে। কৃষি অফিস আহ, যদিও সহযোগিতা করতেছে, কিন্তু সঠিক দোরগোড়ায় পৌঁছা সম্পূর্ণরূপে এখনো সম্ভব হয়নি। এটা বিভিন্ন প্রকার কারণ রয়েছে। অজ্ঞতা, আমাদের এখনো অজ্ঞতা রয়েছে। অনেকেই দেখতে পাচ্ছি যে এখনো 28 ধান, যে ধানটি আহ, কৃষি অফিস থেকে এটা নিষিদ্ধ করেছে, এটা চাষ করা যাবে না। এটার ফলন অত্যন্ত কম এবং ঝুঁকি রয়েছে। ব্লাস্ট রোগ সহ আহ, বড় মহামারী যে রোগগুলা হয় ধানের, অর্থাৎ এই ব্লাস্ট রোগ আক্রমণ করলে 28 ধানটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তবুও কৃষকরা এ ধান চাষ করতেছে। এর ফলন অত্যন্ত কম। যেখানে শতকে অন্যান্য ধান 1 মণ হয়, আর 28 ধান খুব ভালো হলে 10 থেকে 15 কেজি হয়। তারপরে আমাদের এখানে চর অঞ্চলে সবচেয়ে বাদাম চাষ হয়। ভালো জাতের বাদাম চাষ করলে আমাদের এখানে 3 শতকে কাটা দেখা যায় যে 1 কাঠাতে আপনার প্রায় 2.5 মণ 3 মণ হয়। আর আমাদের স্থানীয় যে জাতটা চাষ করতেছে সেটা সর্বোচ্চ আমাদের কাঠায় 30 কেজি থেকে 1 মণ হয়। তাহলে আমরা ফলনে 3 ভাগের 1 ভাগ ঘাটতি খাচ্ছি। এরকম ভাবে প্রতিটা ফসলের ক্ষেত্রেই উন্নত জাতের বীজের সঠিক ব্যবহার না থাকার কারণে আমরা কৃষিক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপর আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হচ্ছে, আমরা কৃষকরা অপরিকল্পিতভাবে আমরা জমিতে সার ব্যবহার করছি, আমরা অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহার করছি, যার ফলে আমাদের অর্থের অপচয় যেদিকে যেমন বেশি হচ্ছে, অপরদিকে আমরা তুলনামূলকভাবে আমরা ফসলের ফলন পাচ্ছি না। এটি আমাদের কৃষি প্রধান আমাদের রাজীবপুর এটা বড় ধরনের সমস্যা। শিক্ষাক্ষেত্র আমাদের আরেক সবচেয়ে বড় ধরনের সমস্যা, সেটা হলো দেখা যায় আমাদের চর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দূর দূরান্তের শিক্ষক
চিলমারির শিক্ষক, উলিপুরের শিক্ষক, বিভিন্ন দূর দূরান্তের শিক্ষক তারা সঠিক সময়ে আসতে পারে না, সঠিকভাবে ক্লাস নিতে পারে না। আরেকটি বড় বিষয় হলো তারা এসে যোগদান করে 2-4 মাস ক্লাস করেই চলে যায়, যার ফলে দেখা যায় আপনারা দেখবেন হয়তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার 1-2 জন শিক্ষক। এই দিক দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি ভেলামারির চরে, ওখানে প্রায় 70 জন ছেলে মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। ওখানে তারা শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার কারণে সেই ছেলে মেয়েগুলো শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছিল। আমি উদ্যোগ নিয়ে সেখানে আমাদের এর আগে থানার ওসি সাহেব ছিলেন আশিকুর রহমান, উনি সহ আমরা ভেলামারির চরে একটি স্কুল প্রতিষ্ঠা করি। এখনো আমাদের সকলের সহযোগিতায় স্কুলটি চলতেছে। প্রায় 70 জন ছাত্রী রয়েছে। এরকম আমাদের বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণেও কিছু শিক্ষার ব্যাঘাত ঘটতেছে। আবার আমাদের দুর্গম চরের কারণে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণেও ছেলেমেয়েরা সঠিক সময়ে প্রতিষ্ঠানে যেতে পারছে না। তারপরে দারিদ্রতার কারণে দেখা যায় যে আপনার যখন সিজন, যেমন এখন ভুট্টার সিজনে 6, 7, 8, 9 এর যে ছেলেরা আছে তারা ক্লাসে আসে না। তাদেরকে বলা হয় তুমি ক্লাস মিস দিচ্ছ কেন? বলে যে স্যার আজকে বাবা মা জোর করে আমাকে ভুট্টা তুলতে নিয়ে গেছে। আবার ধানের মৌসুমে ধান কাটার সময় দেখা যায় তারা ধান কাটতে চলে যায়। তারপরে দারিদ্রতার আমাদের শিক্ষা ব্যবস্থা দারিদ্রতার কারণেও অনেকটা পিছিয়ে রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমাদের তরুণ সমাজের জন্য সবচেয়ে ভয়াবহ যে দিকটা আমার মনে হচ্ছে, প্রতিটা গ্রামেই ভয়াবহ আকার ধারণ করেছে ইয়াবা গাঞ্জা। যদিও মাঝে মাঝে আমাদের পুলিশ প্রশাসন 2-4টা করে অ্যারেস্ট করতেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। এমন কোনো গ্রাম নেই যে গ্রামে তরুণরা ইয়াবা সেবন করছে না। এটি একটি খুবই দুঃখজনক। আমাদের কোদালকাটি ইউনিয়নে আপনার কাদের মেম্বার পাড়া এই 2 দিন আগেও ইয়াবা ট্যাবলেট বিক্রি নিয়ে একটা গন্ডগোল হয়েছে। যা হোক, আমি প্রশাসন সহ এলাকার সকল ব্যক্তিদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাইকে লক্ষ্য করুন যাতে এই ইয়াবা আসক্ত না হয়। যারা ইয়াবা ব্যবসা করতেছে তাদেরকে প্রশাসনের কাছে ধরিয়ে দিন। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের কোদালকাটি মোহনগঞ্জ থেকে আমাদের উপজেলা যাওয়ার রাস্তাঘাট এখনো তেমন ভালো হয়নি। যদিও আমাদের বিভিন্ন প্রকার অর্থ বরাদ্দ হয় রাস্তাঘাটে কাজের, কিন্তু কাজের মান খুবই নিম্ন। এই নিম্ন কাজের মানের কারণে আপনারা দেখবেন যে আপনারা লক্ষ্য করবেন অবশ্যই, আমাদের রাজীবপুরের খাজার ঘাট থেকে পাখিউরা 1 বছর হলো রাস্তাটা পাকাকরণ হয়েছে, 1-1.5 বছর। দেখেন এখনই নষ্ট হয়ে যাচ্ছে। এই দুর্নীতিগুলা এগুলো আমাদের রোধ করতে না পারলে আমাদের রাজীবপুর উন্নয়ন হবে না। ধন্যবাদ। অনেক কথাই রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান দরিদ্রের তালিকায় আমাদের রাজীবপুর। এটাকে এগিয়ে নিতে হলে আমাদেরকে কৃষি ব্যবস্থাকে উন্নত করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, আমাদেরকে এই মাদক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এটি শুধু পুলিশ প্রশাসনের কাজ না, আমাদের প্রতিটি শিক্ষিত সমাজ, প্রতিটি সচেতন নাগরিকের এই দায়িত্ব নিতে হবে। সর্বোপরি যে কথাগুলো বললাম এগুলো গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ স্যার, আপনি প্রত্যেকটি বিষয়ই টাচ করার চেষ্টা করেছেন। তো
প্রথমে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন কৃষিক্ষেত্রে, আমি আমাদের এই আজকের এই লাইভের মাধ্যমে যা রাজীবপুর উপজেলার যিনি কৃষি অফিসার মহোদয় আছেন, তার কাছে বিনীতভাবে আহ্বান রাখবো যে কৃষি সেক্টরটি নিয়ে আরেকটু কাজ করার জন্য। এবং আপনি শিক্ষাক্ষেত্রে কথা বলেছেন এবং আসলেই আমরা শিক্ষাক্ষেত্রে অন্যান্য উপজেলার তুলনায় অনেকটা পিছিয়ে। তো এটা আমাদের দুঃখজনক হলেও এটাও সত্য। তো আমরা যারা হচ্ছে একটি শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত আছেন সকলকে আ অনুরোধ করব আপনারা পাঠদানে আরেকটু আন্তরিক হবেন। সময় মতো আ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং অভিভাবক মহোদয় যারা আছেন, শ্রদ্ধেয় অভিভাবক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনার সন্তান কি করছে অন্তত দিনে একটু খোঁজ নিন। তারা আসলে বিপথে যাচ্ছে কিনা। এই বিষয়গুলো খোঁজ রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং আরেকটি বিষয় শিক্ষাক্ষেত্রে যেটি চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা এবং যারা জনপ্রতিনিধি আছেন আগামীতে তারা এই ব্যবস্থা এর জন্য কাজ করবেন আশা করি। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি খালেদি ভাইয়ের কাছে। নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে হয়তো খালেদি ভাই এবং বাকি আরো যারা আমাদের অতিথি ছিলেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত নেই। স্যার আমি আবারও আপনাকে নিয়ে আসছি কারণ নেটওয়ার্ক জনিত ইস্যুতে আমাদের আরো যে ২ জন অতিথি রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত নেই। জি, বলেন। স্যার আমরা আপনার সাথেই আগামী রাজীবপুর কেমন হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অলরেডি আমাদের আলামিন খালেদি ভাই আমাদের সাথে চলে এসেছেন। আমি তাকে ভাই আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। একটু কাইন্ডলি আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আর দেরি না করে আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, তরুণদের মূল্যবোধ ও শৃঙ্খলা তৈরিতে আপনার দলের পদক্ষেপ ও সংকট সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো খালেদি ভাই আমাদের সাথে আবারও ডিসকানেক্টেড হয়ে গেছেন।
ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হয়তো নেটওয়ার্ক জনিত ইস্যুতে আপনি ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে বিদ্যুৎ না থাকার কারণে সমস্যার সম্মুখীন হয়েছে আগামী রাজীবপুরে আমাদের তরুণদের কি কি সংকট সে বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের কুড়িগ্রাম জেলা রাজীবপুর উপজেলা যে তরুণদের যে সমস্ত সংকট রয়েছে তার মধ্যে 1 নম্বর সংকট হলো নৈতিক সংকট। নৈতিক সংকট হলো ইসলামী আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে, দায়িত্বহীনতার কারণে এবং আমাদের আত্মপরিচয়ের অভাবের কারণে তরুণদের মধ্যে দেখা দিয়েছে তাদের নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য কি সেটাও তারা ভুলে গিয়েছে। কারণ যে তরুণরা তারা লক্ষ্য স্থির করতে পারছে না, যে তারা কোথায়, তাদের লক্ষ্য বস্তু কি। এই সমস্ত সংকটের কারণে তাদের নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। দ্বিতীয় একটি সংকট হলো অর্থনৈতিক সংকট। যে অর্থনৈতিক সংকট হলো তরুণদের বেকারত্ব, তাদের কর্মসংস্থানের অভাব এবং উদ্যোক্তা হওয়ার ঘাটতি তাদের হতাশা করে ফেলে। যে যখন তারা উদ্যোক্তা হতে চায় তাদের পাশে এরকম কোনো লোক থাকে না উদ্যোক্তা হওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট করার মতো অনেক লোক না থাকার কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। এই অর্থনৈতিক সমস্যা, কারণ যে আর্থিক অভাবের কারণে কর্মসংস্থান নাই, বেকার, তারা কিভাবে তরুণ প্রজন্মরা এগিয়ে যাবে এই জন্যই তারা নিজেদের লক্ষ্য স্থির করতে পারছে না। দ্বিতীয় আরেকটা বিষয় হলো শিক্ষাগত সংকট। শিক্ষার ক্ষেত্রে সংকট কি? শিক্ষা ক্ষেত্রে সংকট হলো ধর্মীয় আধুনিক যে শিক্ষা রয়েছে এটার ভারসাম্যর অভাব রয়েছে। যে তরুণরা তারা নিজেরা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু তাদের সঠিক শিক্ষা না থাকার কারণে তারা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় এবং এই শিক্ষা তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। যে জন্যই আমরা দেখি এটার কারণে তারা মাদকাসক্ত হয়ে যায়, এটার কারণে তারা এবং নেশা জাতীয় যেগুলো আছে এগুলো তারা পান করে। তারপরে আপনার আরো যে সমস্ত অবক্ষয় হলো বর্তমান আপনার যে ইন্টারনেট এবং কি যে ডিজিটাল আপনার বর্তমান যে সমস্ত ফেসবুকে এবং গেমস এই সমস্ত বিষয়ে তারা আসক্ত হয়ে যায়, যার কারণে তারা অনেক সংকটের মধ্যে আছে শিক্ষার ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো সাংস্কৃতিক সংকট। যে এই প্রজন্ম তরুণ প্রজন্মরা তাদের উচিত ছিল যে সুস্থ সংস্কৃতি বজায় রেখে আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করা, কিন্তু দেখা দিয়েছে যে আমাদের মধ্যে তরুণরা যে সংস্কৃতির দরকার এই সংস্কৃতি বাদ দিয়ে তারা একটা অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়। তারা অশ্লীলতার মধ্যে ঢুকে পড়ে এবং প্রযুক্তি যে আছে এই প্রযুক্তির যথাযথ ব্যবহার করে না, যার কারণে এই তরুণ সমাজরা নিজেদের অনেক সংকটের মধ্যে হয়ে যায়। আর এই ব্যাপারে আমাদের ইসলামী যুব আন্দোলনের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা ইসলামী যুব আন্দোলনের কিছু আমরা পরিকল্পনা করেছি। যে 1 নম্বর কর্মস্থলের অভাবের কারণে যে এটা কিভাবে উত্তরণ করা যায় তরুণদেরকে। যদি আমরা দেখি স্থানীয় পর্যায়ে যদি আমরা স্কিল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আশা করা যায় তাহলে তাদের অবশ্যই তরুণরা ডেভেলপ হবে। কেমন? যেমন কৃষি প্রযুক্তি, যে ভাই আমিনুর রহমান স্যার তিনি বলেছেন যে কৃষি খাত আসলে এখন বর্তমানে এমন একটা অবস্থা যে তরুণদের নবীনদের কৃষি খাত এটা উপযুক্ত একটা সময়। আমরা যদি তরুণদেরকে কৃষি খাতে ব্যবহার করতে পারি কিভাবে, যে বর্তমান কৃষি খাতের জন্য যে সমস্ত প্রযুক্তির দরকার এই সমস্ত প্রযুক্তি দিয়ে তরুণ প্রজন্ম যদি কি করতে পারে তৈরি করতে পারে তাহলে আশা করা যায় তরুণরা ইনশাআল্লাহ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের পরিকল্পনা হলো স্থানীয় পর্যায়ে একটা স্কিল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা, যাতে করে তারা কৃষি প্রযুক্তি, আইটি, হস্তশিল্প এবং ব্যবসা কিভাবে করতে হয় এটা প্রতিষ্ঠা করতে পারে। এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা আমাদের একটা পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় আরেকটি পরিকল্পনা হলো ইসলামী মাইক্রো ফাইন্যান্স সাপোর্ট চালু করা। আমাদের যে মিশনটা হলো যে আমরা ইসলামী যুব আন্দোলন যারা আছি এই যুব আন্দোলনের পক্ষ থেকে ইসলামী মাইক্রো
ফাইন্যান্স সাপোর্ট চালু যদি করতে পারি, যাতে করে এখান থেকে ক্ষুদ্র কিছু ঋণের মাধ্যমে একজন তরুণকে উদ্যোক্তা বানানো যায়। একজন তরুণ যদি এখান থেকে সাপোর্ট পায়, তাহলে সাপোর্ট পেলে এটা তার নিজস্ব উদ্যোক্তা হওয়ার জন্য অনেকটাই সহায়ক হবে। যেমন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার জন্য। আমরা যদি প্রত্যেকে নিজেরা উদ্যোক্তা হই, এই উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের আর্থিক প্রয়োজন, তাহলে অর্থটা আমাদের যোগান দিবে কিভাবে? এই জন্যই আমাদের একটা মিশন হলো, পরিকল্পনা হলো ইসলামী মাইক্রো ফাইন্যান্স সাপোর্ট চালু করা। এটা ইনশাল্লাহ আমরা পরিকল্পনা রেখে দিয়েছি তরুণদের জন্য। কিন্তু আরেকটা বিষয় হলো কমিউনিটি কোঅপারেটিভ প্রজেক্ট, যেখানে এই কমিউনিটি কোঅপারেটিভ প্রজেক্ট যেখানে তরুণরা মিলে কৃষি এবং হাঁস মুরগি মাছ এবং এগুলো কি করতে পারবে, এগুলো কাজের মধ্যে তারা অংশ নিতে পারবে। এটা ইসলামী যুব আন্দোলনের একটা পরিকল্পনা আছে। যদি ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে অবশ্যই এই রাজীবপুর উপজেলার ভিতরে তরুণদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য, যে সমস্ত কাজকর্ম করার জন্য তারা আস্তে আস্তে যেন ডেভেলপ হতে পারে, ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন সেই কাজটা করে যাবে, এটা আশাবাদী। আর এটার জন্য আমাদের প্রয়োজন যে সমস্ত দল মত নির্বিশেষে সকলেই সব কিছু ভুলে গিয়ে দিয়ে আমাদের এই প্রজন্মকে কিভাবে আগানো সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ন্যায় নীতিতে ও আল্লাহ ভীতিতে একে অপরের সাহায্য করো এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহায়তা করিও না। আমরা যদি দল মত নির্বিশেষে সকলে যদি চাই যে আমরা যে দলের হোক না কেন, আমরা এই রাজীবপুর উপজেলার তরুণদেরকে নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব, তাহলে আমাদের দ্বারা সম্ভব ভালো কিছু করা এবং তরুণদের থেকে ভালো কিছু আশা করা। যদি আমরা এটা করতে পারি, তাহলে আশা করা যায় যে এই তরুণ প্রজন্ম সামনের দিকে তাদের অগ্রসর হতে পারবে। এটা আমাদের রাজীবপুরের জন্য একটা মডেল হবে। যদি শিক্ষার দিক দিয়ে যদি আমরা নদী ভাঙ্গন একটি এলাকা, নদী ভাঙ্গন এলাকা হওয়ার পরেও তারপরে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের তরুণরা অনেক এগিয়ে আছে, তারা চেষ্টা করে, তাদের মধ্যে আগ্রহ আছে, স্পৃহা আছে যে আমরা যদি ভালো করে প্রতিষ্ঠানে যেতে পারি তাহলে আমরা ভালো শিক্ষা অর্জন করতে পারবো। এই জন্য এটা আমাদের প্রত্যেক দলের একটা সাপোর্ট থাকা দরকার। এলাকার উন্নয়নের জন্য, এলাকার স্বার্থে আমাদের এটা অবশ্যই করতে হবে। এটাই আমি প্রত্যাশা করি ইসলাম যুব আন্দোলনের পক্ষ থেকে, এটা আমি প্রত্যাশা করি। ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। আমি আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অতিথিরা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় রাজীবপুরের কথা বলতে গেলে বিদ্যুৎ, এই যে লোডশেডিং, এইটা অনেক বড় একটা সংকট। এবং এই লোডশেডিং নিরসনে আমাদের আসলে যারা জনপ্রতিনিধি আছেন বা রাজীবপুরে যারা সবের সাথে কাজ করেন, তাদের কাছে বিনীত আহ্বান থাকবে যে এই লোডশেডিং নিরসনে যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এবং এটা শুধুমাত্র রাজীবপুরের যে আজকের সমস্যা এটা নয়, এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এবং আশা করছি এটি খুব দ্রুত, লোডশেডিং যে সমস্যাটি এটি খুব দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে রাজীবপুরে। ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে। ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। ভাই, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজীবপুরের তরুণরা কি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারে? সেক্ষেত্রে তাদের কি কি সীমাবদ্ধতা আছে বলে আপনি মনে করেন? যাক ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে রাজীবপুরের তরুণরা রাজনীতিতে তারা কিভাবে সংযুক্ত হতে পারে বা তাদের কোনো ভূমিকা থাকতে পারে কিনা। অবশ্যই আমি মনে করি যে যদি এই তরুণ সমাজদের তারা যদি রাজনীতিতে আসতে চায়, তাদেরকে আনতে চাই, তাহলে অবশ্যই এক নম্বর যে বিষয়টা আমি বারবার বলি সেটা হলো নৈতিকতা, আদর্শ ঠিক রাখা। যে আমি যদি রাজনীতিতে সম্পৃক্ত হই, তা অবশ্যই আমার কিছু গুণ থাকতে হবে। যে আমি যদি আদর্শবান হতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে যদি আমি জীবনযাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত যুবকদেরকে রাজনীতিতে আনা সহজ, মানুষ তাদের প্রতি আশ্বস্ত থাকবে।
শুধু মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে কি করা যায় না? রাজনীতি করা যায় না। এই জন্য রাজনীতি শুধু মিছিল মিটিং এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদেরকে সামাজিক কিছু কাজকর্ম করতে হবে। যদি আমি সামাজিক কিছু কাজকর্ম করতে পারি, তুলে ধরতে পারি, তাহলে জনগণের প্রতি আমি আস্থা রাখতে পারি, তাহলে ওই তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে দিয়ে রাজনীতির মাঠে আসা সম্ভব। এটা আমি বলে মনে করি যে যে সমস্ত তরুণ যারা আছে, এই জন্য এই তরুণদেরকে আমাদের কিছু বিষয় আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে আগুন থেকে রক্ষা করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে এই যে আমাদের রক্ষা করতে হলে নিজের নৈতিকতা ঠিক রাখতে হবে। আমি রাজনীতিতে তরুণ সমাজদেরকে নিয়ে আসবো, যদি তাদের চরিত্র ঠিক না থাকে এবং তারা যদি নৈতিকতা অবলম্বন না করে, সঠিক শিক্ষা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ভুল পথে পরিচালিত হতে পারি। এই জন্যই যুবকদেরকে, বিশেষ করে রাজীবপুর তরুণ সমাজের যারা আছে, নবীন যারা আছে, তাদেরকে দিয়েই আমাদের কি করতে হবে? আগাইতে হবে। কারণ তারা না, নতুন প্রজন্ম না আসলে আমাদের সুন্দর এই সমাজ গঠন করা সম্ভব নয়। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোক তারা আরশের নিচে, তারা আরশের ছায়ার তলে থাকবে। তার মধ্যে একটা শ্রেণীর লোক হলো যুবক শ্রেণী। আর এই যুবক বয়সে তার নেতৃত্ব দিয়েছেন কে কে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল। তারপর আপনার হযরত এক একজন আপনার নেতৃত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যুবক বয়সে তাদেরকে কি করা হয়েছে? নেতৃত্ব দেওয়া হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যুবক বয়সে রাজনীতি করার, যুবক বয়সে নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন। আমরা অবশ্যই এই তরুণ প্রজন্মদেরকে তাদের নৈতিকতা ঠিক রেখে কোরআনের আলোকে যদি জীবনযাপন করে, তাদেরকে দিয়ে সুন্দর সমাজ, সুন্দর দেশ তাদের দ্বারা পরিচালনা করা সম্ভব বলে আমি মনে করি। আর ইসলামী আন্দোলন তারাও মনে করে যে যারা নবীন প্রজন্ম যারা আছে, এদেরকে দিয়েই ইসলামকে এগিয়ে নেওয়া সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের মাঝে। সত্যি বলতে আসলে নৈতিকতা ও আদর্শর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের তরুণরা আগামীতে নেতৃত্বে আসবে এটি আমরা আশা করছি, এবং তারা নৈতিকতা ও আদর্শের সাথে আমাদের রাজীবপুরকে এগিয়ে নিয়ে যাবে, এবং তারা রাজীবপুরের উন্নয়নে কাজ করে যাবে। ভাই, আরেকটি প্রশ্ন আপনার কাছে থাকবে যে রাজীবপুরের উন্নয়নে আগামী 5 বছর আপনি কেমন দেখতে চান? সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে রাজীবপুর এর উন্নয়নের ব্যাপারে আমাদের ইসলামী যুব আন্দোলন, আমরা মনে করি যদি এই 5 বছর যে আমাদের যুবকদেরকে নিয়ে আমরা কিভাবে আগাইতে চাই বা উন্নয়নের ক্ষেত্রে আমরা কিভাবে এগিয়ে যেতে চাই। যে রাজীবপুর একটি দারিদ্র একটি এলাকা। বিশেষ করে আমরা দেখি যে আমরা মোহনগঞ্জ থেকে আমি দেখি যে রাজীবপুর, মোহনগঞ্জ ইউনিয়ন, কোদালকাটি ইউনিয়ন, আমরা এই নদীর ভিতরে আমরা আছি। এমন অবস্থায় যে আমরা একটি একটি মেন রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে আমরা সর্বদাই যাতায়াত করি, এই রাস্তাগুলোর করুণ দশা, বেহাল অবস্থা। তাহলে এই যে আমরা মেন একটি কাজ, একটি রাস্তা, এই রাস্তা দিয়ে এক একটি এরকম কিছু গাড়ি আছে যে গাড়িগুলো চলাচল করার কারণে রাস্তার বেহাল দশা হয়ে যায়, যার কারণে স্টুডেন্ট যারা আছে তারা সঠিকভাবে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, এক এক সময় এক একটা দুর্ঘটনার শিকার হতে হয়, অনেক নানান দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয়। এই জন্যই যে আমাদের যে অভিব্যক্তি সেটা হলো যে এই 5টি বছরের মধ্যে 1 নম্বর হলো যে যোগাযোগ ব্যবস্থা ভালো করা। যে রাজীবপুর উপজেলার যদি যোগাযোগ ব্যবস্থা ভালো করতে পারি, ভালো হয়, তাহলে আশা করা যায় যে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো হয়ে যাবে, শিক্ষার মানটা ভালো হয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেলে অন্য আপনার ব্যবসা বাণিজ্য দিক দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতে পারে তাহলে আমরা প্রত্যেকটাই
যে মানুষের যাতায়াতের যে সমস্যা, এটা আমরা সহজেই দূর হবে গিয়া। আর আরেকটি বিষয় হলো যে আমাদের চরাঞ্চল যেহেতু, এখানে শিক্ষার যে সমস্ত ঘাটতি আছে, যে আমরা সঠিকভাবে শিক্ষাটা পাচ্ছি না। অনেক স্কুলে দেখা যাচ্ছে একদম আপনার ছাত্রছাত্রী শূন্য, শিক্ষার্থী একদম কম। কারণ যে এখানে অনেক দুর্বলতা রয়েছে, যে দুর্বলতার কারণে স্কুলের ম্যানেজিং কমিটি আছে, অনেক সময় তারা দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে আমরা দেখতে পাই যে স্কুলের অভিভাবক যারা আছে তারাও ছাত্রছাত্রীদের খোঁজখবর নেয় না, তাদের সন্তানের খোঁজখবর নেয় না, টিচাররাও ওকে সঠিকভাবে আপনার ওরকমভাবে মানসম্মতভাবে পড়াচ্ছে না। এই ব্যাপারে আমাদের একটা ভূমিকা থাকবে যে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি আছে তাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ রেখে কিভাবে শিক্ষাকে ডেভেলপ করা যায়, ছাত্রছাত্রীদেরকে কিভাবে ভালো একদম যোগ্য করে তোলা যায়, যাতে করে ভবিষ্যতে আমাদের এই কুড়িগ্রাম জেলার, গাজীপুর উপজেলার একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি, যে আমাদের ভালো ভালো জায়গায় সুনাম যাতে থাকতে পারে, এটা আমরা আশা করি। যদি শিক্ষা খাত ভালো হয় তাহলে দেখবেন এক এক জায়গায় আমাদের একটা সুনাম থাকবে, এটার দিকে আমরা যথেষ্ট উন্নয়নের চেষ্টা করব। আরেকটি বিষয় হলো যে ক্রিয়া, যে ছাত্রছাত্রীদের, তরুণদের, শিক্ষার্থীদের মেধা মস্তিষ্ক ঠিক রাখার জন্য ক্রিয়া এটা আবশ্যক, এটা জরুরি। তবে সেই ক্রিয়াটা, সেই খেলাধুলাটা, আমাদের বিনোদনটা একটা সুস্থ চিন্তার মাধ্যমে হতে হবে, সংস্কৃতিটা সুস্থ ধারায় হতে হবে। যে এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা সমাজের মধ্যে অবক্ষয় চলে আসে। এই জন্য আমরা এটার প্রতি যথেষ্ট সচেতন থাকবো ইনশাল্লাহ। আর যে বিষয়টা আরো পূর্বেও বলেছি, যে যারা সমাজের মধ্যে, উপজেলার মধ্যে যারা অভাবগ্রস্ত থাকবে, এই দারিদ্র মুক্ত করার জন্য আমাদের আমরা চেষ্টা করবো কিভাবে এই কুড়িগ্রাম জেলার, গাজীপুর উপজেলা আমাদের এদেরকে কিভাবে, যে সমস্ত দরিদ্র এলাকা যেহেতু, কিভাবে দরিদ্রদের হাতে সঠিকভাবে আমাদের যে সমস্ত পণ্যগুলো আসবে, যে সমস্ত অনুদানগুলো আসবে, যাহা আসবে, বা নিজেদের ফান্ড থেকে যেভাবে আমরা পারি তাদেরকে সঠিকভাবে আমরা সহায়তা করে যাব, সুন্দরভাবে যাতে করে বন্টন করতে পারি, সেটা আমরা সদা দৃষ্টি রাখবো ইনশাল্লাহ। কারণ যে আমরা দেখি যে রাজনীতির ক্ষেত্রে এমন অবস্থা হয়ে যায় যে যারা অসহায় দরিদ্র, তারা যাদের অধিকার তারা সঠিকভাবে এটা পায় না। যে অনেক রাজনৈতিক দলে দেখা যায় যে তারা যেভাবে দেখেছি যে আপনার ফ্যাসিস্ট সরকার দেখলে যে অবস্থা, তারা যেভাবে দমন পীড়ন করে রেখেছে, তাদের যেটা সবাই জানে জুলাই বিপ্লবের আন্দোলনের মাধ্যমে তারা হটে গিয়েছে। যে এরকম যাতে কোনো কিছু রাজনীতি যাতে কেউ না করতে পারে, সকলের মত যাতে থাকতে পারে, সকলের মতের ভিত্তিতে যাতে সুন্দর রাজীবপুর আমরা করতে পারি, সেটা দিকে আমরা সবাই দৃষ্টি রাখতে হবে। আমাদের মন মাইন্ড যদি ভালো থাকে, আমাদের যদি চিন্তা চেতনা ভালো থাকে, আমাদের এই উপজেলাকে যদি আমরা উন্নত শিখরে পৌঁছাতে চাই, তাহলে সকলের সাপোর্ট দরকার, সকলের মতের দরকার। এককভাবে কেউ কোনো কিছু করে এগিয়ে যেতে পারবে না। এজন্য সকলকেই সমন্বয় রেখে, সকলকে সাথে সম্পৃক্ততা রাখে, জনগণের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে তাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমি প্রত্যাশা করি। আর আমাদের চিন্তার ধারাগুলো এগুলোই, বিশেষ করে কোরআন এবং হাদিসের আলোকে যাতে সুন্দরভাবে রাজীবপুর উপজেলাটা একটা রোল মডেল হয়ে যায়, যেখানে আলহামদুলিল্লাহ মাত্র রাজীবপুর উপজেলার ভিতরে ইসলামী সংস্কৃতি, কোরআন এবং হাদিসের আলোকে মানুষ জীবন পরিচালনা করছে, তাহলে সেখান থেকে অপসংস্কৃতি দূর হয়ে যাবে, সুস্থ রীতি চালু হয়ে যাবে, এবং রাজনীতিতে মানুষ স্বাচ্ছন্দ্যে তারা আসতে আগ্রহী হবে, যেখানে কোনো কি হয় না, অন্যায় হয় না, জুলুম হয় না, যাহা প্রাপ্য সঠিকভাবে সেগুলো তারা আদায় করতে পারে। এরকম নীতিবান, এরকম চরিত্রবান, এরকম আমানতদার লোক যদি আমরা মাত্র উপজেলায় আমরা যদি করতে পারি, নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আশা করি আমরা সুস্থভাবে সবকিছু কন্ট্রোল করতে পারবো। সকলের কাছে আমরা যথাযথভাবে তাদের আমানতদারিতা আমরা ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো, এটা আশাবাদী। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। কথা কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি সঠিক বলতে পারছি না। হ্যাঁ, ক্লিয়ার রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আসলে এটা আমাদের সকল জনগণের চাওয়া যে ব্যক্তিগত উন্নয়ন নয়, উন্নয়ন হোক রাজীবপুরের সকল স্তরের জনগণের। সেটি যে যারাই নেতৃত্বে আসুক বা যে দলই নেতৃত্বে আসুক সামনে, আমরা চাই যে ব্যক্তিগত উন্নয়ন নয়, উন্নয়ন হোক রাজীবপুরের সাধারণ জনগণের। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি আমিনুর রহমান স্যারের কাছে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে আবারও হ্যাঁ, যুক্ত হয়েছেন। স্যার, আমাদের তরুণরা যারা আছে তারা প্রত্যেকটি বিষয়ে অনেক আগ্রহ তাদের। তারা আগামীতে কাজ করতে চায়, সুন্দর সুন্দর কাজ করতে চায়। তবে কর্মসংস্থানের যে বিষয়টি, সঠিক কর্মসংস্থান না হওয়াতে তারা আজকে অনেকেই হতাশ। তো এই কর্মসংস্থান বৃদ্ধিতে বা কর্মসংস্থানের অভাব দূরীকরণে আপনাদের দলীয় কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করেছেন বা আগামীতে করবেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমি তার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো আমাদের যুব সমাজ। আমি লক্ষ্য করেছি আমাদের রাজীবপুরের শিক্ষিত যুব সমাজ, তারা ওই আমাদের যে যুব উন্নয়ন অফিস আছে রাজীবপুরে, সেই যুব উন্নয়ন অফিসে তাদের যোগাযোগ খুবই কম। যুব উন্নয়ন অফিস থেকে মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে দেখা যায় যে অনেক সময় আমাদের যুবকরা অংশগ্রহণ করে না। তারপর বিভিন্ন এনজিওর মাধ্যমে আমিও অনেকে প্রশিক্ষিত করেছি। অনেকে এই প্রশিক্ষণ নিতে চায় না। একটি প্রশিক্ষণই একজন যুবককে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আমরা আরেকটা জিনিস আমাদের রাজীবপুরে সবচেয়ে বড় সমস্যা আমি দেখছি, সেটা হলো আমাদের বিদেশগামী যে যুবক ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যে হতাশা অনেকেরই, তার অন্যতম প্রধান কারণ হলো তারা যে কাজে যাবে সেই কাজে তারা যথাযথ প্রশিক্ষণ না নিয়েই বিদেশ গমনের ফলে দেখা যায় যে তারা সঠিক বেতন পাচ্ছে না, তারা যে কাজটি তারা দিচ্ছে তারা করতে পারছে না। এই কারণে তাদের বেতন ভাতা অনেক কম হয়। অনেকেই এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যাওয়ার পরে শূন্য হাতে ফিরে আসে। আমি আহ্বান জানাবো যে যেনারা বিদেশ যেতে চান, অবশ্যই যে কাজে আপনারা বিদেশ যাবেন সে কাজটি বিষয়ে প্রশিক্ষণ নেবেন এবং আপনারা রাজীবপুর যুব উন্নয়ন অফিসের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আপনারা দেখেছেন এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার ঘোষণা করেছেন আপনারা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করুন। অন্য কোনো দল এভাবে বলেনি যে জুলাই বিপ্লব আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমাদের এই জুলাই বিপ্লব আন্দোলনে বিএনপির 460 জন শহীদ হয়েছেন। আমাদের বিএনপির যুবদের নিয়েই সবচেয়ে বেশি ভাবনা, কারণ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, তেনার মেইন কথা হলো সকল কমিটিতে যুবকদের অগ্রাধিকার থাকবে। যুবকরাই পারবে একটি দেশকে উন্নতর শিখরে নিয়ে যেতে। আমি এর আগেও বলেছি যে আমাদের যে 31 দফা, সে 31 দফার 23 নং দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমাদের কর্মসংস্থানের অগ্রাধিকারে যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকারদের জন্য ভাতা প্রবর্তন করা হবে, যেটি বেকারদেরকে হতাশা থেকে মুক্ত করবে। এই হতাশাগ্রস্ত হওয়ার কারণেই যুবকরা বিভিন্ন প্রকার নেশা, বিভিন্ন প্রকার চুরি ডাকাতি ছিনতাই অপকর্মে লিপ্ত হয়।
যাতে যুবকরা বিপদগামী না হয়, এজন্যই আমাদের দল যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা তাদের যাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়ে গেল তারা তো কর্ম করবেই, যারা কর্মসংস্থান পাবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। সেই বেকার ভাতার মাধ্যমে তারা তাদের বিভিন্ন কর্মসংস্থানের যাওয়ার সুযোগ পাবে, তারা হতাশা থেকে ফিরে আসবে। হতাশাগ্রস্ত থেকে ফিরে আসলেই তারা যে কোনো কর্মে তারা কর্মঠ হবে এবং বিভিন্ন নেশা থেকে তারা মুক্ত হবে। এটি আমাদের বিএনপির জন্য তথা আমাদের বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দফা, যেটা আল্লাহ যদি আমাদেরকে সামনে নির্বাচনে ক্ষমতায় আনে তাহলে অবশ্যই এই 31 দফার প্রতিটি দফা বাস্তবায়ন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের 31 দফার মধ্যে রয়েছে 25 নং দফাটা। আমি আগেও বলেছি, আরো বলতে চাই, প্রতিটা ক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করে শিক্ষার যে মূল ভিত্তি সেটা হলো কর্মমুখী শিক্ষা। সেই কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে আমার দল সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে শিক্ষা ব্যবস্থা শেষের ফলে কেউ যাতে বেকার না থাকে, যার শিক্ষা ব্যবস্থার আলোকে সে কর্মের দিকে ধাবিত হতে পারে, সেই আঙ্গিকে একটি শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে। আর শিক্ষায় যেহেতু আমরা সবাই জানি জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আপনারা দেখেছেন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন যে 10ম শ্রেণী পর্যন্ত তারা কি করেছিল, সকল পরীক্ষা বাদ দিয়েছিল, কোনো পরীক্ষা থাকবে না। সেই ধ্বংসের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। আমরা দলমত নির্বিশেষে যাতে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু হয়, আমাদের বিএনপির দফার সাথে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রতা ঘোষণা করবে, এটি আমি আহ্বান জানাচ্ছি। আমরা যুবকদের নিয়ে আমাদের যুবদল রয়েছে। আমাদের তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়, তাদের সৎ এবং সঠিক পথে চলার নীতি নির্ধারণীমূলক তাদেরকে পরামর্শ দেওয়া হয়। আমাদের যুব সংগঠনটি অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখেছেন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের যুবদল সবসময় সক্রিয়, মানুষের সেবায় তারা সকল সময় সক্রিয়। আপনারা দেখেছেন যে আমি যুবকদের সাথে নিয়ে বিভিন্ন সময় আপনার এই রাস্তাঘাটে ভেঙে গেলে যুবকদের সাথে নিয়ে সেটা মেরামত করা হয়। আপনারা দেখেছেন যে আমাদের নদীমাতৃক দেশ, বন্যার শেষেই খাল বিলগুলোতে পানি হয়ে যায়, রাস্তায় নালায় পানি হয়ে যায়, সেগুলো আমরা তরুণদের সাথে করে নিয়ে আমার দলের ছেলেপেলেদের সাথে নিয়ে আমরা সেই বাঁশের ছোটখাটো ব্রিজ করে দিয়েছি। আমরা তাদের নৈতিক অবস্থাকে ভালো করার জন্য মানবিক কাজে অংশগ্রহণ করাই। আর একটি জিনিস আপনারা উপলব্ধি করবেন, সেটা হলো ভালো কাজ এবং মানবিক কাজ যদি আপনি করেন, আপনার মন এবং আত্মা তৃপ্তি পাবে, আপনি অবশ্যই ভালো পথে হাঁটবেন। ধন্যবাদ। স্যার, আমি আরেকটু বিষয় যুক্ত করতে, রাজীবপুরে মেয়েদের অংশগ্রহণে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন?
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমার হচ্ছে আরেকটি প্রশ্ন, রাজীবপুরে মেয়েদের অংশগ্রহণে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন? আরেকটি বিষয়ে লক্ষ্য করা যায় যে জি, আরেকটাবার বলুন। রাজীবপুরে জি, মেয়েদের হ্যালো। কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে আপনার কথাগুলো আরেকটাবার বলেন। মানে নেট সমস্যা তো, হ্যাঁ বলেন। হ্যাঁ। আমি রাজীবপুরে খুবই দুঃখিত। কি প্রতিবন্ধক? আমি খুবই দুঃখিত স্যার। স্যার আমি প্রশ্নটি আবারও করছি। রাজীবপুরে মেয়েদের অংশগ্রহণে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা এখনো আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আহ, বাহির হতে চায় না। সেটার প্রধান প্রতিবন্ধকতা হলো তার বাবা মা, আত্মীয় স্বজন। আমরা বিভিন্ন সামাজিক কাজে যখন নারীদের অংশগ্রহণ করতে যাই, খুব স্বল্প সংখ্যক আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা এই যে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা আমাদের নারী ফোরাম রয়েছে, আমি সেই নারী ফোরামদেরকে নিয়ে কাজ করি, কিন্তু তারা এগিয়ে আসতে চায় না। তাদের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে পাড়া প্রতিবেশীর সমালোচনা, অমুকের মেয়ে দেখো হাটে গেছে, বাজারে গেছে। তারপর বাবা মাকে, তার পাড়া প্রতিবেশী বিভিন্ন প্রকার কথা বলে যে তোমার মেয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রতিবন্ধকতার পিছনে মূল কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা এখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি। আমরা যদিও একটু লেখাপড়া করতেছি, কিন্তু আমাদের বাবা মা লেখাপড়া না থাকার কারণে, তারা মানধাতার আমলের নিয়ম নীতিতে চলার কারণে মেয়েদেরকে আমাদের বাহির হতে দেয় না। আর আরেকটা বড় প্রতিবন্ধকতা রয়েছে আমাদের, সেটা হলো কিছু কিছু ছেলে মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, তারা এই যে বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার কারণে বাবা মাদের ভিতরে একটা ভীতি সৃষ্টি হয়েছে, এটাও অস্বীকার করা যাবে না। মোবাইলের কারণে দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা, তারা মেয়ে ছেলের জায়গায় পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের এখানে পালিয়ে যাচ্ছে, বা দুটি অপ্রাপ্ত ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে যাচ্ছে। এই যে একটা বড় ধরনের সামাজিক কি বলে এটা, সামাজিক অস্থিরতা, এটি মেয়েদেরকে মেয়েদের প্রতিবন্ধকতার অন্যতম কারণ বলে আমি মনে করি। এই কারণেই আমাদের গ্রামগঞ্জের মেয়েদেরকে তার বাবা মারা অনেকেই বাহিরে যেতে দেয় না, ভালো বিভিন্ন প্রকার কাজে শরিক হতে দেয় না। আমি আশা করব যে আসলে যদি মেয়েদেরকে সুশিক্ষায় এবং আদর্শিক শিক্ষা দেওয়া যায়, আমরা মুসলমান, ইসলাম শরিয়া মোতাবেক যদি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া যায়, তাহলে আমরা এই প্রতিবন্ধকতা থেকে ফিরে আসতে পারবো। আমরা তাদেরকে যদি নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পারবে। আপনারা দেখছেন যে আসলে মেয়েদেরকে অনেক ক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হয়, সেগুলো তারা গ্রহণ করে না। যুব উন্নয়ন অফিস থেকে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, কিন্তু অনেক মেয়েরা সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন না। তারা এই বিভিন্ন, যেমন কুড়িগ্রাম যে ট্রেনিং করা লাগবে, এত দূর যাবে কিভাবে, এটাও বড় ধরনের প্রতিবন্ধকতা। স্যার আমরা আশা রাখবো আগামীতে এসব বিষয় নিয়ে আপনার দলীয়ভাবে কাজ করবেন এবং গাজীপুরের যারা সচেতন ব্যক্তিত্ব রয়েছেন তারা এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসবেন। এবং আমার হচ্ছে শেষ প্রশ্ন আরেকটি থাকবে যে রাজনৈতিক দলের তরুণদের ব্যবহার কি শুধু স্লোগান আর পোস্টারবাহী হয়ে আছে? আপনি কি মনে করেন? না না, তা তো অবশ্যই না। শুধু স্লোগান পোস্টারে তাদের স্লোগান তো থাকবেই,
যারা স্যার, যুবক দেখা যায় তারাই যে রাজীবপুরে বড় গলায় তারা স্লোগান দিবে, এবং আগামী নেতৃত্ব তো তারাই গ্রহণ করবে। তাদের অবশ্যই নেতৃত্ব তারা আগামী দিনে নেতৃত্ব গ্রহণ করতে হলে তাদেরকে তো স্লোগান, মিছিল, মিটিং এ অংশগ্রহণ করতেই হবে। আমরা চাই বা আমরা বিশ্বাস করি, আমরা প্রতিটি কমিটিতে আমরা তরুণদের রাখি। তরুণী হলো আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবসময় চেষ্টা করি তারা যাতে আদর্শিক থাকে, তারা পরবর্তীতে যাতে দেশের নেতৃত্ব দিতে পারে, সেক্ষেত্রে আমাদের দল সবসময় কাজ করে যাচ্ছে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। তবে জি স্যার, জি রাজীবপুরে হ্যাঁ। যে বিষয়টি লক্ষণীয় যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনো প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোয়নি, অথচ তারা বিভিন্ন রাজনৈতিক কাজকর্মর সাথে যুক্ত। তো আপনারা এই বিষয়টি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত একটি নির্ধারিত, প্রত্যেকটি বিষয়েরই তো একটি নির্ধারিত বয়স থাকে। তো তারা যাতে অন্তত তাদের প্রাথমিক শিক্ষাটুকু নিশ্চিত করে তারপর রাজনীতিতে নেতৃত্ব দিতে পারে। তরুণদের নেতৃত্ব খুবই দরকার আগামী রাজীবপুরের উন্নয়নে, খুবই প্রয়োজন। তো আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে অন্তত প্রাথমিক শিক্ষাটা পরিপূর্ণ করার পরে যেন তারা হচ্ছে প্রত্যেকটি কাজের সাথে যুক্ত হয়। নয়তো ভুল হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন। ফাইনালি এটা বলা যেতে পারে যে শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে ও সচেতনতা বৃদ্ধি আগামী রাজীবপুরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং তরুণদের হাত ধরেই, এবং যারা রাজীবপুরের সচেতন ব্যক্তি রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের হাত ধরেই আমাদের রাজীবপুর হবে আরো অনেক বেশি সুন্দর ও সমৃদ্ধ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো রাজীবপুর নিউজের লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।